আসসালামু আলাইকুম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পড়াবো এসএসসি বায়োলজি 3rd চ্যাপ্টার কোষ বিভাজন। তো কোষ বিভাজন আমরা বুঝি কি, কোষ মানে কি? আমাদের দেহ অনেকগুলো কোষ নিয়ে গঠিত, ছোট ছোট কোষ নিয়ে আমাদের দেহ গঠিত। আমাদের কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে প্লাস্টিড, উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, আমাদের কোষে সেন্ট্রোজোম, সেন্ট্রিওল, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, এই সকল কিছু নিয়ে আমাদের একটা কোষ গঠিত। একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় কোষ বিভাজন। এভাবে একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়, আবার একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। এই কোষ তৈরির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয়, যে প্রক্রিয়া একটা থেকে 2টা অথবা একটা থেকে 4টা তৈরি হয়, এটাকে বলা হয় কোষ বিভাজন। কোষ বিভাজন আমাদের 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা ঘটে হচ্ছে আমাদের যে অণুজীব আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এদের হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। এটা তোমাদের এসএসসি লেভেল লাগবে না, শুধু এখানে একটা প্রাথমিক ধারণা পাইলে চলবে। আর একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন এবং 3 নাম্বারটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। আজকে আমরা পড়বো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন টপিকটা। মাইটোসিস কোষ বিভাজন মানে কি? একটা কোষের নিউক্লিয়াসটা যে প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2টা কোষে পরিণত হয় বা 2টা নিউক্লিয়াসে পরিণত হয়। একটা কোষের নিউক্লিয়াস, ধরো এটা একটা নিউক্লিয়াস, এটা ভিতরে আছে কি ক্রোমোজোম আছে, একটা নিউক্লিয়ার মেমব্রেন আছে, ভিতরে নিউক্লিওলাস আছে। যে প্রক্রিয়ায় এই নিউক্লিয়াস বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি হবে, 2টা নিউক্লিয়াস তৈরি যে প্রক্রিয়া, তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। সমীকরণ আমরা কি দেখি? উভয় পক্ষ কি, 2টা পক্ষ থাকে, তার মানে 2টা পক্ষই হচ্ছে সমান। সমীকরণের কোষ বিভাজন কেন বলা হয়? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমার যে মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরি হইতেছে, 2টা অপত্য কোষ তৈরি হচ্ছে। তো মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের নিউক্লিয়াসে যে ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা সমান। কি হয়? অপত্য কোষ ক্রোমোজোম সমান মাতৃকোষ ক্রোমোজোম সংখ্যা সমান। এ কারণে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনে কোথায় কোথায় ঘটে? উদ্ভিদের যে কাণ্ড, তারপরে মূলের বর্ধিষ্ণু যে শিশ্ন অঞ্চল আছে, এই অঞ্চলগুলোতে ঘটে। তারপরে মাইটোসিস কোষ বিভাজনের কারণে একটা উদ্ভিদ দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায়। দৈর্ঘ্য বৃদ্ধি বলতে আমরা বুঝাই যে একটা উদ্ভিদ যে লম্বা হওয়ার যে প্রক্রিয়াটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই ঘটে। আবার যে একটা উদ্ভিদ দৈর্ঘ্যে প্রস্থে মোটা হওয়ার যে প্রক্রিয়াটা, এটাও মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই ঘটে থাকে। ভ্রূণমূল এবং বর্ধনশীল পাতা, মুকুল, এই সকল জায়গায় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে এবং এই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপ আছে। প্রথম ধাপের নাম কি আমাদের? প্রোফেজ। এখন আমরা প্রোফেজ নিয়ে আলোচনা করব। প্রোফেজে কি হয়? একটা কোষ যখন বিভাজন হইতে শুরু করবে, তখন একটা কোষ এটা
একটা কোষের ভেতরে আছে একটা নিউক্লিয়াস, এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে কি আছে? নিউক্লিওলাস আছে এবং নিউক্লিয়ার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তো নিউক্লিয়াস থেকে তো বিভাজনটা শুরু হয়। তো নিউক্লিয়াসের ভেতরে আছে হচ্ছে আমাদের ক্রোমোজোম। ক্রোমোজোম এখানে কি হয়? প্রোফেজ ধাপের শুরুতে কি হয়? মাইটোসিস কোষ বিভাজনের শুরুতে আমাদের যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমগুলোকে একটু মোটা মোটা দেখতে পারতেছো না? তো ক্রোমোজোমগুলো পানি গ্রহণ, জলযোজন করতে শুরু করে, জলযোজন করতে শুরু করে এবং ক্রমান্বয়ে ক্রোমোজোমগুলো সংকুচিত এবং খাটো এবং মোটা হয়ে থাকে। খাটো এবং মোটা দেখতেছো না এগুলোকে? ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা এবং ক্রমাগত সংকুচিত হতে থাকে, কারণ এরা তখন থেকে প্রথমে থাকে তারা ক্রোমাটিন তন্তু নিয়ে থাকে। পানি গ্রহণ করার ফলে বা জলযোজন করার ফলে তারা মোটা হইতে থাকে, ফলে তারা ক্রমাগত সংকুচিত হয় এবং ক্রমাগত খাটো এবং মোটা হইতে থাকে। এই যে ক্রোমোজোমগুলো, যদি আমি ব্যাখ্যা লিখি তাহলে ক্রোমোজোমগুলো গুলো খাটো ও মোটা হয়, জলযোজন করে এবং ক্রমাগত সংকুচিত হয়। পরবর্তীতে কি ঘটে? ক্রোমোজোমগুলো এখন খাটো এবং মোটা হয়েছে। ক্রোমোজোমগুলোকে এবং অনেকগুলো দৃশ্যমান দেখতেছো, ক্রোমোজোমগুলো অনেক দৃশ্যমান হয়, দৃশ্যমান দেখা যায়। যেমন ক্রোমোজোমগুলো দৃশ্যমান হয়, স্পষ্টভাবে দেখতে পারতেছো, স্পষ্ট হয়। 3 নাম্বার পয়েন্টে আমরা কি বলবো? আমাদের যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে ক্রোমাটিড। এই অংশটাকে আমাদের, এটা ধরো একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের এই অংশটাকে বলা হয় ক্রোমাটিড। এই অংশটাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিড এবং মাঝখানে যে গোল অংশটা আছে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোম পরবর্তীতে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুইভাবে বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয় না, ধরো লম্বালম্বিভাবে দুইভাবে বিভক্ত। সেন্ট্রোমিয়ারটা ব্যতীত এই যে একটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুই ভাগে, এই লম্বালম্বিভাবে দুইভাবে বিভক্ত হয়ে এই ক্রোমোজোমটার একটা এখান থেকে একটা তৈরি হয়েছে, এখান থেকে আরেকটা তৈরি হয়েছে ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ার কিন্তু বিভাজিত হয়নি, ঠিক আছে? এবং ক্রোমোজোমগুলো অনেক কুণ্ডলিত অবস্থা থাকে, মানে পেঁচানো অবস্থায় থাকে, এগুলোকে গণনা করা যায় না। তুমি এগুলা অনেক অসংখ্য অগণ্য ক্রোমোজোম থাকে। তো এই ধাপের শেষের দিকে আমাদের কী ঘটে? ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুইভাবে বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয় না এবং দুইটা ক্রোমাটিড উৎপন্ন করে, ঠিক আছে? দুইটা ক্রোমাটিড উৎপন্ন করছে এখানে, এই যে দুইটা, এই যে একটা ক্রোমাটিড আর একটা ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড উৎপন্ন করছে। ওকে, তো শেষে কি হয়? লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিডে পরিণত হয়, ঠিক আছে? দুটি ক্রোমাটিডে পরিণত হয়। এই যে আমাদের প্রোফেজ ধাপ শেষ। আবার শুরু হবে আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপের নাম হচ্ছে প্রোমেটাফেজ।
দ্বিতীয় ধাপের নাম কি? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের যদি আমরা চিত্রটা আঁকি তাহলে তখন নিউক্লিয়াসের অবস্থাটা কি হয় দেখি। আমাদের প্রোফেজ যাবে কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হইতে শুরু করে। ওকে, নিউক্লিয়ার মেমব্রেন এবং হচ্ছে বিলুপ্ত হতে শুরু করে। এই যে এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম, এই হচ্ছে আমাদের ক্রোমোজোমগুলো। ক্রোমোজোম এই ধাপে কি ঘটে? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপের অবস্থা। যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের পাশে বা নিউক্লিয়াসের সাথে কতগুলো মাইক্রোটিউবিউলস থাকে। এই মাইক্রোটিউবিউলস উদ্ভিদ কোষের ক্ষেত্রে এগুলোকে বলা হয় তন্তুময় প্রোটিন, তন্তুময় বা ফাইবার জাতীয়, চুলের মতো। তন্তুময় প্রোটিনগুলো সমন্বয় হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এই যে তোমরা যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। উদ্ভিদ কোষের তন্তুময়, এটা ব্যাখ্যা কি? প্রথমে আমাদের কোষে তন্তুময় প্রোটিনগুলোর সমন্বয়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। ঠিক আছে, উদ্ভিদ কোষের তন্তুময় প্রোটিনের সমন্বয়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রে তোমরা দেখতেছো কি কতগুলো তন্তুগুলো এক মেরু থেকে, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে একটা মেরু, এটা হচ্ছে একটা মেরু, এগুলোকে আমরা বলবো মেরু। এই মেরু থেকে মেরু মানে মেরু টু মেরু কতগুলো তন্তু প্রবাহিত হয়েছে। তার মানে স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। এই তন্তুগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। এই তন্তুগুলো স্পিন্ডল তন্তু। এক মেরু থেকে পর মেরু পর্যন্ত স্পিন্ডল তন্তু বিস্তৃত হয়। এই যে স্পিন্ডল তন্তুগুলো বিস্তৃত হয়েছে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত। এবং এই ক্ষেত্রে কি হয়, এরপরে কি হয়, এই ধাপে আমাদের যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপগুলো কি তোমরা কি দেখতেছো? এনভেলপগুলো কিন্তু একটু লুপ্তপ্রায় অবস্থায় আছে, মানে এগুলো ক্ষতিগ্রস্ত। এই যে স্পিন্ডল যন্ত্রের আঘাতে স্পিন্ডল যন্ত্রটা কি করছে? নিউক্লিয়ার মেমব্রেনের উপর একটা আঘাত করছে। আঘাত করার কারণে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হইতে শুরু করে। তো এগুলো বিলুপ্ত হইতে শুরু করতেছে, বিলুপ্ত হচ্ছে, নিউক্লিওলাসও বিলুপ্ত হচ্ছে, মানে সময় বিলুপ্ত হয়ে যাবে। সামনের ধাপে আমরা দেখবো যে এগুলো বিলুপ্ত হয়ে যাবে। ক্রোমোজোমগুলো, যেই আমাদের ক্রোমোজোমগুলো দেখতেছো যে নিত্যরত অবস্থায় আছে, মানে নিত্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, মানে উল্টাপাল্টা অবস্থায় আছে, নিত্যরত অবস্থায় আছে।
আমাদের যে দুই মেরু আছে, এই যে একটা মেরু, দুই মেরুর যে মধ্যবর্তী অঞ্চলটা, দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই যে অঞ্চলটা, এই মাঝখানে যে অঞ্চলটা, এটাকে বলা হয় কি? বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে হচ্ছে আসলে বিন্যস্ত হতে থাকে, মানে আমরা নিত্যরত অবস্থায় দেখতে পাই মূলত ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে। এভাবে কি ঘটে? ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে বিন্যস্ত হতে থাকে। ওকে, বিষুবীয় অঞ্চলের দিকে বিন্যস্ত হতে থাকে হচ্ছে আমাদের ক্রোমোজোমগুলো। তারপর আমাদের তো বললামই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। তো এই ধাপের একদম শেষের দিকে প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় এছাড়াও আরেকটা কাজ ঘটে প্রাণী কোষের ক্ষেত্রে। প্রোমেটাফেজ ধাপে প্রাণী কোষের ভেতরে সেন্ট্রিওল আছে। সেন্ট্রিওলগুলো হচ্ছে উদ্ভিদ কোষে থাকে না। সেন্ট্রিওলগুলো দুই মেরুতে অবস্থান করে। সেন্ট্রিওলগুলোর চারদিক থেকে এই যে কোষের দুই মেরুতে সেন্ট্রিওলগুলো অবস্থান করে। তো দুই মেরুতে সেন্ট্রিওলগুলো অবস্থানরত অবস্থায় সেখান থেকে কতগুলো রশ্মি বিচ্ছুরিত হয়। এই সকল রশ্মিগুলোকে বলা হয় অ্যাস্টার রে। প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে কতগুলো রশ্মি বিচ্ছুরিত হয় সেন্ট্রিওল থেকে। কোথা থেকে? সেন্ট্রিওল থেকে। এগুলোকে বলা হয় রশ্মিগুলোকে অ্যাস্টার রে বলে। অ্যাস্টার রে বলে। এর মাধ্যমে আমাদের যে তৃতীয় ধাপ আছে প্রোমেটাফেজ ধাপ শেষ। এখন আসছি আমরা তৃতীয় ধাপে, মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় ধাপের নাম হচ্ছে মেটাফেজ। মেটাফেজ ধাপে কি ঘটে? এটা হচ্ছে কোষের কোষ প্রাচীর। যে কোষ আছে কোষের কোষ প্রাচীর আমরা একটু আঁকি। এই হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্রের অবস্থা। স্পিন্ডল যন্ত্রটা এই অবস্থায় পরিণত হয় প্রোমেটাফেজের পরে। স্পিন্ডল যন্ত্রের অবস্থা এই হচ্ছে বিষুবীয় অঞ্চল। আমরা কি বলছিলাম? দুই মেরুর মধ্যবর্তী অবস্থানকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এই যে আমাদের এই ক্রোমোজোমের অবস্থা, ক্রোমোজোমের হচ্ছে এই অবস্থা। দেখতেছো? এই অবস্থায় পরিণত হয় ক্রোমোজোমগুলো। এই ধাপের ফার্স্টে আমরা কি দেখতে পাইতেছি? ধাপের ফার্স্টে দেখতে পাইতেছি যে এই ধাপে কোনো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন নেই। তার মানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গেছে। এবং এরপরে কি ঘটে? ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করে? বিষুবীয় অঞ্চলে অবস্থিত। আমাদের যে ক্রোমোজোমগুলো আছে এগুলো প্রোমেটাফেজ ধাপে কি দেখছি আমরা? যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে বিন্যস্ত হইতেছে, আর এই ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়।
ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে বিন্যস্ত হয়। ঠিক আছে, আমাদের ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে বিন্যস্ত হয়েছে এবং এই ধাপে ক্রোমোজোমগুলোকে অনেক বেশি খাটো এবং মোটা দেখা যাচ্ছে। প্রোফেজ ধাপ থেকে অনেক বেশি খাটো এবং মোটা, সবচেয়ে বেশি ক্রোমোজোমগুলো যে বেশি খাটো ও মোটা হয়, সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয় ক্রোমোজোমগুলো, এবং আমরা দেখতে পাচ্ছি নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়। এই পর্যায়ে শেষের দিকে কী ঘটে? ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার বিভক্তির মাধ্যমে সেন্ট্রোমিয়ারগুলো ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার যেগুলো আছে, এই যে গোল অংশটা বলতেছি আমরা, ক্রোমোজোমের গোল অংশটা, গোল বৃত্তাকার অঞ্চলটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার বিভক্তির মাধ্যমে এই ধাপ শেষ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার বিভক্তির মাধ্যমে এই ধাপ শেষ হয়। এবার আমরা আসি 4 নাম্বার ধাপে। আমাদের 3টা ধাপ শেষ, মাইটোসিস কোষ বিভাজনের 3টা ধাপ আমাদের কমপ্লিট। এখন কোষের অবস্থা কি হয় দেখি আমরা। 4 নাম্বার ধাপ, 4 নাম্বার ধাপে আমরা পৌঁছে গেছি। 4 নাম্বার ধাপের নাম হচ্ছে অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ বা গতি পর্যায়। কেন গতি পর্যায় এটা আমি বলতেছি সামনে। এ হচ্ছে কোষের স্পিন্ডল যন্ত্রের অবস্থা। স্পিন্ডল যন্ত্র, আমাদের স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র তোমরা এই আকার অবস্থা থেকে বুঝে গেছো যে স্পিন্ডল যন্ত্রটা বিলুপ্ত হইতে শুরু করতেছে এই ধাপে। আমরা একটা পয়েন্ট পেয়ে গেছি এই ধাপের। স্পিন্ডল যন্ত্রগুলো বিলুপ্ত হইতে শুরু করতেছে। এ হচ্ছে আমাদের অপত্য ক্রোমোজোম। কেন অপত্য ক্রোমোজোম এটা বলতেছি। এই যে অপত্য ক্রোমোজোমের অবস্থা। এই ধাপে কি ঘটে? এই ধাপের ফার্স্টের দিকে, মেটাফেজ ধাপের শেষের দিকে আমরা কি ঘটছে দেখছিলাম। মেটাফেজ ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হয়েছে। সেন্ট্রোমিয়ার বিভক্তির মাধ্যমে মেটাফেজ ধাপ শেষ হয়েছে। তো সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার মাধ্যমে, এই যে একটা সেন্ট্রোমিয়ার 2 পাশ বিভক্ত হওয়ার মাধ্যমে, সেন্ট্রোমিয়ারে তো যখন তুমি কাটবা মাঝখান দিয়ে, তখন সেন্ট্রোমিয়ার 2 ভাগে ভাগ হয়ে যাবে। তখন ওই সেন্ট্রোমিয়ারটা যখন 2 ভাগে ভাগ হবে, তখন তার প্রতিটা অংশের নাম হবে অপত্য ক্রোমোজোম। প্রতিটা অংশের নাম হচ্ছে অপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোম বলা হয়। তাহলে তাদের নাম কি? অপত্য ক্রোমোজোম। তাহলে আমাদের 1 নাম্বার পয়েন্ট আমরা কি পাইছি? সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হওয়ার মাধ্যমে দুটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। এই যে আমাদের 2টা অপত্য ক্রোমোজোমে পরিণত হয়েছে। এবং এই ধাপে কি ঘটে? পরবর্তীতে ঘটে, এই ধাপে আমরা দেখতে পাই যে স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হইতে শুরু করে। স্পিন্ডল, এখানে লিখে দেই, স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হতে শুরু
করে। এরপরে কি ঘটে, এ ধাপে কি ঘটে, যে অপত্য ক্রোমোজোমগুলো আছে, অপত্য ক্রোমোজোমের এই অংশটা হচ্ছে বাহু, ঠিক আছে। অপত্য ক্রোমোজোমের এই অংশটা হচ্ছে বাহু এবং এই অংশটা হচ্ছে আমরা কি জানি, সেন্ট্রোমিয়ার। অপত্য ক্রোমোজোমের ক্ষেত্রে যে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ারটা মেরুমুখী হয়। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলতে শুরু করে। ওকে, অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলতে শুরু করে। এই যে মেরু, দুইটা মেরু, এগুলো মেরুর দিকে যাচ্ছে। তো মেরুর দিকে যখন যায়, তখন মেরুর দিকে যাওয়ার সময় তার যে সেন্ট্রোমিয়ারটা আছে, এটা হচ্ছে মেরুর দিকে অগ্রগামী হয়, অগ্রগামী। এই সেন্ট্রোমিয়ারের দিকটা কোথায়, মেরুর দিকে, তার মানে এটাকে বলা হয় অগ্রগামী। এবং যে এই অংশগুলোকে হচ্ছে বাহু বলা হয়। অপত্য ক্রোমোজোমের এই অংশগুলোকে আমাদের বাহু বলে। এই বাহুগুলো কি হয়, অনুগামী হয়। মানে অনুগামী মানে পিছনমুখী, মানে বিপরীতমুখী বা পিছনের দিকে থাকে। অনুগামী মানে আমাদের পিছনের দিকে থাকে। তাহলে অপত্য ক্রোমোজোমগুলো মেরুমুখী হয় এবং মেরুমুখী হয়। ওকে, মেরুমুখী হয় এবং এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার, অবশ্যই ক্রোমোজোম, যেহেতু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থাকবে মাস্ট। সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় মেরুর দিকে। কোথায়, মেরুর দিকে অগ্রগামী হয়। এই যে মেরুর দিকে অগ্রগামী হচ্ছে, সেন্ট্রোমিয়ারগুলো অগ্রগামী হয়। এবং এই যে বাহুদ্বয় আছে, বাহুদ্বয় অনুগামী হয়, অনুগামী হয়, ঠিক আছে। এই দুইটা, এগুলোকে বলা হয় বাহু, বাহুগুলো অনুগামী হয়। এই যে অপত্য ক্রোমোজোমগুলো যে মেরুর দিকে যাচ্ছে, মেরুর দিকে যাওয়ার সময় এরা বিভিন্ন আকৃতি লাভ করে। এদেরকে অনেক সময় ভি আকৃতির দেখা যায়, অনেক সময় এল আকৃতির দেখা যায়, অনেক সময় জে আকৃতির, অনেক সময় আই আকৃতির। তো অপত্য ক্রোমোজোমগুলো ভি এল জে আই আকৃতি লাভ করে মেরুর দিকে যাওয়ার সময়। তো ভি এল জে আই আকৃতি লাভ করে। ভি আকৃতিকে বলা হয় মেটাসেন্ট্রিক। অপত্য ক্রোমোজোমগুলো এই সময় ভি এল জে আই আকৃতি লাভ করে। ভি এল জে আই আকৃতিগুলোর হচ্ছে এক একটা নাম আছে, ঠিক আছে। ভি আকৃতিটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক, এল আকৃতির নাম হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, জে আকৃতির নাম হচ্ছে টেলোসেন্ট্রিক, এবং যে আই আকৃতি আছে, সরি, জে আকৃতির নাম হচ্ছে এক্সোসেন্ট্রিক, এবং আই আকৃতির নাম হচ্ছে টেলোসেন্ট্রিক। ওকে, এবং এই পর্যায়ে শেষের দিকে আমাদের কি ঘটে, পর্যায়ে শেষের দিকে, একদম শেষের দিকে হচ্ছে আমাদের যে অপত্য ক্রোমোজোমগুলো আছে, অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে অবস্থান নেয়। এই যে অপত্য ক্রোমোজোমগুলো আছে, এগুলো মেরুর দিকে অবস্থান নেয়। অপত্য ক্রোমোজোম গুলো মেরুতে অবস্থান করে। এর মাধ্যমে আমাদের অ্যানাফেজ ধাপ বা গতি পর্যায় সম্পন্ন। এবার আমরা 5 নাম্বার পর্যায়, এবং যেটা হচ্ছে লাস্ট পর্যায়। 5 নাম্বার পর্যায়ের নাম হচ্ছে আমাদের টেলোফেজ।
টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপের ক্ষেত্রে কি হয়, আমরা কি দেখছি? অ্যানাফেজ ধাপের ক্ষেত্রে আমরা দেখছি যে অপত্য ক্রোমোজোমগুলো আছে, অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে অবস্থান নেয়। তো এইখানে মেরুতে অবস্থান নেওয়ার থেকেই হচ্ছে টেলোসেন্ট্রিক ধাপটা শুরু হবে। ঠিক আছে, টেলোসেন্ট্রিক ধাপের পরিবর্তনটা যখন অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে অবস্থান করবে তখন থেকে শুরু হবে। মেরুতে যখন অবস্থান করবে তখন অপত্য ক্রোমোজোমগুলো যেগুলো আছে, ক্রোমোজোমগুলোর চারোদিকে তন্তুময় প্রোটিনের আবির্ভাব ঘটবে। তার মানে অপত্য ক্রোমোজোমগুলো যেগুলো আছে, আমাদের অপত্য ক্রোমোজোমগুলো, এই যে অপত্য ক্রোমোজোম, এগুলো হচ্ছে আমাদের মোটা ছিল, তখন কি ছিল? মোটা। ওকে, ক্রোমোজোমটা মোটা এবং খাটো ছিল। তো এই ধাপে কি হবে? ক্রোমোজোমের জল ছাড়তে শুরু করবে, মানে পানি ছাড়তে শুরু করবে। পানি তখন কি করছে? পানি গ্রহণ করছে প্রোফেজ ধাপ। এই ধাপটা হচ্ছে প্রোফেজ ধাপের উল্টা। এই ধাপে পানি ছাড়তে শুরু করবে, পানি ছেড়ে হচ্ছে ক্রমাগত সরু এবং লম্বা হবে। ক্রোমোজোমগুলা ক্রমাগত সরু এবং লম্বা হইতে থাকবে। এই যে আমরা নিউক্লিয়াস আঁকতেছি, নিউক্লিয়াস বলতেছি কেন, এই যে নিউক্লিওলাস, হচ্ছে আমাদের ক্রোমোজোমগুলো আবার তন্তুর মতো হয়ে যাবে। ক্রোমোজোমগুলো তন্তুর নেই হয়ে যাবে। ওকে, ক্রোমোজোমগুলো তন্তুর মতো দেখা যাচ্ছে। ওকে, ক্রোমোজোমগুলো কি হয়? এই ধাপের ফার্স্টে কি ঘটে? ক্রোমোজোমগুলো পানি ছাড়তে শুরু করে এবং ক্রমাগত ক্রোমোজোমগুলো সরু ও কি লম্বা হতে থাকে। সরু মানে চিকন এবং লম্বা হতে শুরু করে, লম্বা হতে থাকে। এরপরে এই ধাপে কি হয়? এ ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের পুনঃআবির্ভাব ঘটে। এগুলো আবার ঘটিত হয় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, একটা পূর্ণাঙ্গ নিউক্লিয়াসে পরিণত হয়। এবং এই ধাপটা অনেক ছোটই। এই ধাপটা হচ্ছে একদম সবচেয়ে ছোট ধাপ হচ্ছে এই টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপটা হচ্ছে সবচেয়ে ছোট ধাপ। আমাদের এই যে ক্রোমোজোমগুলো আছে, অপত্য ক্রোমোজোমের অপত্য ক্রোমোজোমগুলো চারদিকে হচ্ছে আমাদের নিউক্লিওলাস, চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন এবং ভিতরে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটছে। এবং যেই নিউক্লিয়াস, দুই পাশে দুইটা নিউক্লিয়াস আমরা কি দেখতেছি উৎপন্ন হয়েছে, দুই পাশে দুইটা নিউক্লিয়াস উৎপন্ন হয়েছে। এবং নিউক্লিয়াস দুইটার মাঝখানে হচ্ছে একটা প্লেট গঠিত হয়। এই যে প্লেটটা, এই প্লেটটাকে বলা হয় কোষ প্লেট। এবং স্পিন্ডল তন্তু আছে। ওকে, স্পিন্ডল যন্ত্র কি দেখতেছো? লুপ্ত প্রায়। এই স্পিন্ডল যন্ত্রটাকে বলা হয় লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র। তার মানে কি হয়? দুই নিউক্লিয়াসের মাঝখানে একটি কোষ প্লেট তৈরি হয়। এবং স্পিন্ডল যন্ত্র লুপ্ত প্রায় অবস্থায় থাকে।
এবং এই ধাপের মাধ্যমে আমাদের যে একটা নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস আমরা দেখতে পারতেছি উৎপন্ন হয়েছে, এবং এই মাধ্যমে এইভাবেই আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এবং এই টেলোফেজটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের একদম শেষ ধাপ। তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা নিউক্লিয়াস থেকে, একটা কোষের একটা নিউক্লিয়াস থেকে কিভাবে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, এবং যে প্রক্রিয়াটাকে বলা হয় আমাদের মাইটোসিস কোষ বিভাজন। তো আজকের এই পড়ার মাধ্যমে আমাদের মাইটোসিস কোষ বিভাজন টপিকটা শেষ হয়েছে, এবং আজকে এতটুকুই আমরা পড়াবো, এবং মাইটোসিস কোষ বিভাজন পর্যন্তই আমরা আজকে রাখতে যাচ্ছি। তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি মিওসিস কোষ বিভাজন এবং বাকি যে টপিকগুলো আছে সেগুলো ছোট ছোট টপিকগুলো এগুলো বুঝাই দেব। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।